ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রঞ্জন শুভ্র। দিনের গুরুত্বপূর্ণ সংবাদ, বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আমাদের আজকের অতিথি সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট হাসান মামুন। আরও যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক জহিরুল আলম। আমি দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সংবাদ সম্প্রসারণে। আজকে বেশ কিছু রাজনৈতিক ঘটনা আমরা দেখলাম, সেগুলো নিয়েই কথা বলবো। আমি যদি শুরুটা করতে চাই যে আজকে হচ্ছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল, আমরা দেখলাম মনোনয়নপত্র দাখিল হলো এবং এই নিয়েই যদি আলোচনাটা শুরু করি, এবং ইসি কিন্তু জানিয়ে দিয়েছে আর সময় বাড়াবে না। হাসান মামুন, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে আমরা মনোনয়নপত্র দাখিলের পর যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, সেটি কি আসলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কোনো নির্বাচনের আসলে ইঙ্গিত দিচ্ছে কিনা বা নিশ্চিত করছে কিনা, নাকি এক ধরনের আসন ভিত্তিক আগাম সমঝোতাই কি দেখতে পাচ্ছি কিনা, এটি দিয়ে যদি আজকের আলোচনাটা শুরু করি। হাসান মামুন। জি, ধন্যবাদ। আমার সহ আলোচককে শুভেচ্ছা, আপনাকে শুভেচ্ছা। না, নির্বাচন তো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, প্রতিদ্বন্দ্বিতার কোনো ঘাটতি হবে না। যদিও একটা প্রধান দল গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ থেকে প্রায় অন্তর্হিত এবং তারা নির্বাচনে অংশ নিতে পারছে না, এটা সুনিশ্চিত। তারপরেও প্রতিদ্বন্দ্বিতার কোনো ঘাটতি নেই, এই জন্য যে ইতোমধ্যে আমরা দেখছি যে 4টি জোট গঠিত হয়েছে। বিএনপির নেতৃত্বে একটি জোট, জামায়াতের নেতৃত্বে একটি জোট, যেটি এখন খুবই আলোচিত এই মুহূর্তে। তারপরে বামপন্থীদের একটি জোট আছে, যদিও তাদের মানে বেশি ভোট পাওয়া বা আসন লাভের সম্ভাবনা খুবই কম, তারপরেও তারা নির্বাচনে আছে। জাতীয় পার্টির নতুন দুটি অংশের জোট হয়েছে, আবার মূল জাতীয় পার্টিও নির্বাচনে আছে। তো মানে পছন্দের কোনো অভাব ভোটারদের হবে বলে মনে হয় না। এমনকি এই ধারণাও করা হচ্ছে যে আওয়ামী লীগের যে বাধা ভোটাররা আছেন, আওয়ামী লীগের তো একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোট এখনো আছে দেশে, রাইটলি ও রংলি, আপনি যেভাবেই দেখেন, তো তারাও নির্বাচনে পার্টিসিপেট করতে পারে এবং তারাও রাজনৈতিক বিবেচনায় কোনো না কোনো পক্ষে মনে করা হচ্ছে যে তারা হয়তো বিএনপি প্রার্থীদের বেশি ভোট দেবে। ফলে ভোটারদের দিক থেকেও পার্টিসিপেশনের ঘাটতি হবে বলে মনে হয় না। তো আজকে একটা বড় ঘটনা ঘটলো যে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন গেল। উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং মানে কি বলবো যে বড় রকম অঘটন কিন্তু ঘটেনি, বা যে আচরণবিধি লঙ্ঘনের ঘটনাও কিন্তু খুব একটা দেখা যায়নি। তো সেদিক থেকে শুরুটা ভালোই হয়েছে বলা যায়। তবে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, এর মধ্যে অনেক ঘটনা ঘটবে, জোটের ভাঙা গড়া এগুলোও চলতে থাকবে। জি, আসন সমঝোতার ক্ষেত্রেও অনেক রকম পরিবর্তন আমরা অনেক ধরনের হয়তো সমীকরণে নিশ্চয়ই হয়তো আমরা দেখব। হাসান মামুন, ধন্যবাদ আপনাকে। জহিরুল আলম, আমরা মনোনয়নপত্র দাখিল দেখলাম এবং নানা ধরনের আমাদের অন্য অতিথি যেটি বলছিলেন যে নানা ধরনের হিসাব নিকাশ চলছে, আরও হবে সামনে। আমি যদি আপনার কাছে আরেকটা প্রশ্ন রাখতে চাই যে এই যে মনোনয়নপত্র জমা দেওয়া হলো এবং দলগুলো বাছাই করলো তাদের প্রার্থী, যোগ্যতা কিংবা জনপ্রিয়তা দুটোকেই বা যদি বলি, সেগুলো কতটা আসলে গুরুত্ব দিয়েছে দলগুলো, এবং নাকি রাজনৈতিক হিসাব নিকাশকে আসলে গুরুত্ব দিয়েছে, কি বলবেন? না, নির্বাচন তো আসলে একটা একটা কৌশল বিষয়। সেখানে একটা আদর্শ চিন্তা আমরা সবসময় বলি যে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে যে বিষয়গুলো প্রাধান্য দেওয়া উচিত, তার যোগ্যতা বলি, তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কিংবা তার বা অতীত ইতিহাস, তার রাজনৈতিক স্বচ্ছ অবস্থান, এগুলো তো ধরনের আমাদের একটা আকাঙ্ক্ষার জায়গা। কিন্তু এখনো তো আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় বা নির্বাচনী সংস্কৃতিতে সেই বিষয়গুলো তো এখনো প্রতিষ্ঠিত হয় নাই। আমরা 3টা নির্বাচন দেখেছি একতরফা, এবং এই একতরফা নির্বাচনের মধ্য দিয়ে যে যেটা এক ধরনের স্বৈরতান্ত্রিক, এক ধরনের একনায়কতান্ত্রিক একটা ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, সেখান থেকে চট করে আরেকটা নির্বাচনী যে ট্রানজিশনের পথে আমরা অগ্রসর হচ্ছি এবং এর মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার যে স্বপ্ন বা আকাঙ্ক্ষা আমাদের মনে রয়েছে, সেটা ওভারনাইট অর্জিত হয়ে যাবে এবং প্রার্থীদের যে বাছাই যতটা আমরা দেখেছি এই পর্যন্ত, সেখানে যে বিরাট কোনো
কি বলবো যে মানে ম্যাজিক্যাল কোনো পরিবর্তন হয়ে গেছে সেটা আসলে বলার কোনো অবকাশ নেই। মোটামুটি তারপরেও বাই অ্যান্ড লার্জ এই পর্যন্ত যে আহ, যে জোটগুলো হয়েছে এবং যে রাজনৈতিক দলগুলো যাদেরকে প্রার্থী মনোনয়ন দিয়েছে, সেখানে যতটা কন্ট্রোভার্সি হওয়ার কথা, যতটা বিরোধ হওয়ার কথা, যতটা কি বলবো যে মানে, সহিংস অবস্থান হওয়ার কথা এ পর্যন্ত, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত, সেটা কিন্তু মানে অতটা রিমার্কেবল না, অতটা লক্ষণীয় না। সেই হিসেবে বলা যায়, ধরেন আপনি বিএনপির কথা যদি বলেন, বিএনপিতেও কিন্তু রিলেটিভলি লেস কন্ট্রোভার্সিয়াল মনোনয়ন হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তারা অনেকের যেখানে যেখানে তা আপনার বিরোধ দেখা গেছে, কিছু কিছু সহিংসতা ঘটেছে, সেখানে তারা আবার রিভিজিট করেছে। চেষ্টা করা হয়েছে যে বিএনপির মধ্যে যে এক ধরনের দলের জন্য যাদের ত্যাগ রয়েছে, তার দলের জন্য যাদের ভূমিকা রয়েছে, কিছু কিছু ডিপার্চার হয় নাই, কিছু কিছু বিচ্যুতি যে ঘটে নাই, এটা বলার কোনো অবকাশ নেই। তবে মোটামুটি ভাবে বলা যায় যে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে দলগুলো চেষ্টা করেছে যে উইনেবিলিটি যেটা থাকে আপনার, যারা জিতবে, যে তার মতো সামর্থ্য রাখে, সেটার জন্য নানা ভেরিয়েবলস আছে, সেটা প্রার্থীর পার্সোনাল ইনফ্লুয়েন্স আছে, যোগ্যতা আছে, অর্থের ব্যাপার আছে। অর্থটাও কিন্তু এখন পর্যন্ত একটা বড় ধরনের ফ্যাক্টর বাংলাদেশের রাজনীতিতে। সুতরাং দলগুলো সেটা আছে। আপনার নতুন যে দলগুলো আপনি দেখেন যে কিছু কিছু কিন্তু মানে নতুন ফিনোমিনাও কিন্তু আমরা দেখতে পেয়েছি, যেমন এনসিপির মধ্যে কিছু প্রার্থী যারা ইতিমধ্যে কয়েকজনের মধ্যে আপনার রিজাইন করেছেন, কিছু প্রার্থী তাদেরকে দেখেন তারা ক্রাউড ফান্ডিং এ গেছে, তারা চেষ্টা করেছে যে মানুষের, হাদির কথা আপনি চিন্তা করেন যে হাদি কিন্তু নির্বাচন করবে বলে মনস্থির করেছিল ঢাকা 8-এ, এবং সেও কিন্তু মানুষের কাছ থেকে ক্রাউড ফান্ড করে সে নির্বাচনী ব্যয় মেটানোর কত পরিকল্পনা করেছিল। এগুলো কিন্তু খুবই রিমার্কেবল এবং খুবই ভালো একটা মানে সূচনা হিসাবে দেখা গেছে এবারের নির্বাচনে। আর নির্বাচনী যে আপনার যে লড়াইয়ের কথা যেটা বলছেন, যে নির্বাচনের দলগুলো আজকে কেমন একটা আবহ তৈরি হয়েছে, আমি বলবো যে নির্বাচন সবসময় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে হবে, প্রতিযোগিতামূলক হতে হবে, সেটাই আসলে নির্বাচন। একতরফা যে নির্বাচনগুলো আমরা দেখেছি সেটা নির্বাচন নয়, সেগুলো কিন্তু মানে মানে নানাভাবে নানা অভিধায় কিন্তু হয়েছে। কিন্তু এখন যে নির্বাচনটি আমরা দেখতে পাচ্ছি সেখানেও খুব ভালো হতো যে এরা একটা ইনক্লুসিভ নির্বাচন, কিন্তু সুযোগ তো নেই। 3টে নির্বাচনে আওয়ামী লীগ এই সবগুলো রাজনৈতিক দলকে কিন্তু বঞ্চিত করেছে, গণতন্ত্রকে তারা এক ধরনের কুক্ষিগত করে ফেলেছিল তাদের মানে একনায়কতন্ত্রের মাধ্যমে। সেখানে এখন তাদেরকে রাজনৈতিক দাবির মুখে কিন্তু তারা কিন্তু এখানে নির্বাচনে কোনো শরিক নয়। এটাও ভবিষ্যৎ রাজনৈতিক মানে কি বলবো যে এক ধরনের আগামীর বাংলাদেশ রচনার ক্ষেত্রে কিন্তু একটা শূন্যতা কিন্তু আছে, যে একটি দলকে বাদ দিয়ে কিন্তু নির্বাচন করতে হচ্ছে, হুইচ ইজ লেজিটিমেট, এবং যৌক্তিকভাবে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু ভবিষ্যতে যখন আবার নির্বাচন হবে, আবার যখন ক্ষমতার পালাবদল হবে, আবার যখন মানে কি বলে হিংসা বিদ্বেষ এগুলো যদি আমরা অবসান ঘটাতে না পারি, এক ধরনের সূচনা যদি আমরা করতে না পারি, তাহলে আমাদের জাতিগতভাবে কিন্তু এই ধরনের এলিমিনেশনের প্রক্রিয়া কিন্তু অব্যাহত থাকবে। সেটা কিন্তু সামগ্রিকভাবে যে স্বপ্নের যে নির্বাচন, একটা একটা কি বলবো প্রপারলি ইনক্লুসিভ নির্বাচন, সেই ইনক্লুসিভ নির্বাচনের পথে হয়তো আমরা এখনো কবে আমরা আসলে যাত্রা শুরু করতে পারবো সেটা কিন্তু এখনো বলার মতো সময় আসে নাই। একদম পরিষ্কার। হাসান মামুনের কাছে যাব, বিরতি থেকে ফিরে এসে একটা বিরতির সময় হয়ে গেছে আমাদের। সংবাদ সম্প্রসারণ একটা বিরতি নিচ্ছে, ফিরছে শিগগিরই, সঙ্গে থাকুন। সংবাদ সম্প্রসারণে আবারও স্বাগত। আমার সাথে আজকে অতিথি হিসেবে আছেন দুজন জ্যেষ্ঠ সাংবাদিক, হাসান মামুন এবং জহিরুল আলম। দুজনকে আবারও স্বাগত। আমরা কথা বলছিলাম বিরতির আগে যে মনোনয়নপত্র দাখিল করা হলো সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর যে অবস্থান, রাজনৈতিক দলগুলোর যে কৌশল, সেগুলো নিয়ে কথা বলছিলাম। এবারে যদি আমি আরেকটা প্রসঙ্গে আসি, 2 দিন ধরেই যেটি আসলে আলোচিত হচ্ছে, বেশ কয়েকদিন ধরেই, যদি বলি ঠিক 2 দিন নয়, এনসিপি জামায়াতের যে সমঝোতা হলো, আনুষ্ঠানিক আসলে এক ধরনের সমঝোতা হলো, এবং আরও কিছু দল, তাদের মধ্যে অন্তত 10 থেকে 11টি দল আসলে একটা সমঝোতায় গেল। হাসান মামুন, আপনার কাছে আমি বলেছিলাম বিরতির আগে যে এইবারে যাব, এনসিপি কেন আসলে এই মুহূর্তে জামায়াতের সাথে সমঝোতায় গেল? এটি মোটা দাগে যদি এই প্রশ্নই করি যে এটা কি আসলে কৌশলগত পরিবর্তন বলবো, নাকি আসলে আদর্শগত এক ধরনের অবস্থানের পরিবর্তন বলবো, মানে কি বলা যায় আসলে কেন, মানে আপনার কি মনে হচ্ছে? এটা বলা কঠিন, এটা বলা খুবই কঠিন। এমনকি এনসিপি যে বক্তব্য দিচ্ছে
এর বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন আছে। কারণ এনসিপি গঠিত হওয়ার পর থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম অবস্থান নিয়েছে এবং সবগুলোর পক্ষেই তারা এক ধরনের যুক্তি দিয়েছে। কিছুদিন আগে তো এমন পরিস্থিতি ছিল যে এরা বোধহয় বিএনপির সঙ্গে যোগদান করছে, মানে বিএনপি জোটে যোগদান করছে, আসন সমঝোতা হয়ে যাচ্ছে ইত্যাদি এসব কথা আমরা শুনতে পাচ্ছিলাম। কিন্তু তারেক রহমান সাহেব ফেরার পরে পরিস্থিতিটা অন্যদিকে চলে গেল দ্রুতই। তবে সেটার কারণও ছিল, কারণ মনোনয়নপত্র দাখিলের সময় চলে এসছে, তাদেরকে তো একটা অবস্থান নিতে হবে। তো ওরা কিন্তু বলে আসছিলেন যে আমরা এককভাবে নির্বাচন করব এবং মানে যারা সম্ভাব্য প্রার্থী হতে চায় তাদের কাছ থেকে মানে তাদের তালিকাও এরা করেছিল এবং ১২৫টা আসনে প্রার্থী ঘোষণা করেছিল আর কি। তো সেখান থেকে এখন দেখা যাচ্ছে যে মাত্র ৩০টি আসনে সমঝোতার ভিত্তিতে এনসিপি, যদিও ৪৭টা আসনে বোধহয় মনোনয়নপত্র দাখিল হয়েছে, তো পরে ৩০টি আসন তারা পাবে, তাদের চেয়ে বেশি আসন পাবে ইসলামী আন্দোলন। তো যাই হোক, জামায়াত ১০০টি আসনে ছাড় দিয়েছে শোনা যাচ্ছে আজকে, ২০০ আসনে জামায়াত নিজের প্রার্থী দেবে। তো এটা এনসিপির রাজনৈতিক অবস্থান নাকি কৌশলগত অবস্থান, এই নিয়ে তো প্রশ্ন আছে। কারণ কিছুদিন আগেও জামায়াতের সঙ্গে কিন্তু এনসিপির সম্পর্ক যথেষ্ট খারাপ ছিল, আমরা তাদের মধ্যে তীব্র বাদানুবাদ দেখেছি এবং সেইটা দেখে মনে হয়েছিল যে এই সম্পর্কের আর উন্নতি হবে না। তো যাই হোক, তবে এটা ঠিক যে এনসিপির এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। তারা কিন্তু বলছে যে তারা সংখ্যাগরিষ্ঠের সম্মতিতে এই সিদ্ধান্ত নিয়েছে, তাদের একাংশ এর ব্যাপারে মানে আপত্তি ভিন্নমত জানিয়েছে জানাচ্ছে। এবং হ্যাঁ, তারা ভিন্নমত সরে গেছে, জানাচ্ছে বেশ এবং কয়েকজন। তারা সরে যাচ্ছে, তারা নির্বাচন থেকে সরে যাচ্ছে কেউ কেউ, আবার ৩০ জন চিঠি দিয়ে অসম্মতি জানিয়েছেন। এবং যারা শেষ পর্যন্ত যে দুজন সরকারে ছিলেন তাদের একজন এনসিপিতে যোগদানই করছেন না, মানে জোটে যোগদান তো পরের কথা, এবং উনি এইরকমও বলছেন যে উনি নতুন কিছু করবেন সর্বশেষ তার ফেসবুক পোস্টে। আমি মাহফুজ আলমের কথা বলছি। তবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজকে বড় খবর হচ্ছে উনি এনসিপিতে আবার ফিরে গেছেন এবং এনসিপির যে নির্বাচন পরিচালনা কমিটির বোধহয় আহ্বায়ক হচ্ছেন বা মুখপাত্র হচ্ছেন ইত্যাদি। উনি নির্বাচন করতে চাচ্ছিলেন, দুটি আসন থেকে উনি করবেন বলে শোনা যাচ্ছিল, শেষ পর্যন্ত উনি নির্বাচন করছেন না। মানে সরকারি যে দুজন ছিলেন সেই দুজন নির্বাচন করছেন না, একজন যোগদান করেছেন এনসিপিতে, আরেকজন এনসিপির বাইরে আছেন এবং উনি ভিন্নমত। তো এনসিপি অনেক কিছু দেখালো আর কি আমাদেরকে। মানে এখন এটাতে অনেকে ব্যথিত, অনেকে মানে বলছে যে এনসিপি এটাই করার কথা ছিল। আমার অভিমত হচ্ছে যে এনসিপিকে আরো দেখতে হবে। জি, এনসিপির সঙ্গে জামায়াতের কতখানি সমঝোতা টেকে সেটাও আমি দেখার অপেক্ষায় আছি। সেটাও নিশ্চয়ই কারণ সামনের, হ্যাঁ, জি, সেটাও সামনের দেখার দিনে অপেক্ষা নিশ্চয়ই আছে। কারণ আরো অনেক কিছু নিশ্চয়ই পরিষ্কার হবে। আমি, কারণ জি, কারণ এনসিপি তো ছাত্র তরুণদের সংগঠন এবং এদের মধ্যে দক্ষিণপন্থী ঝোঁক থাকলেও জামায়াত থেকে এদের অবস্থানটা আমার কাছে বরাবরই একটুখানি ভিন্ন মনে হয়েছে এবং এদের মধ্যে কিছু নতুনত্ব আছে। তো সেই নতুনত্ব ও, ঘিরে কি হবে না হবে সেই সেটা সেই আপনার আপনার সেটা- জি, জি, আপনার আপনার কথা পরিষ্কার। আপনার কথা সূত্র ধরেই যদি আমি একটু জহিরুল আলমের কাছে যাই, যে এই যে সমঝোতা গেল, এনসিপি কিন্তু আমরা নতুন গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী যারা, তারাই আসলে এই দল করলেন এবং তারা কিন্তু নতুন রাজনীতির কথা, সংস্কারবাদী রাজনীতির কথা কিন্তু বলে এসেছেন বারবার, কিন্তু তারা আসলে সমঝোতায় গেল। এইটা কি আসলে নতুন রাজনীতি বা সংস্কারবাদী যেই ইমেজ দাঁড়িয়েছিল তাদের, সেটি কি আসলে প্রশ্নের মুখে ফেলছে জহিরুল আলম, বা ফেলবে কিনা? না, সাধারণভাবে যদি দেখি যে এনসিপি দে হ্যাভ নট বিন ভেরি কনসিস্টেন্ট, তাদের রাজনৈতিক অবস্থানের ব্যাপারে তারা একদমই কনসিস্টেন্সি রাখতে পারেনি এবং এই কনসিস্টেন্সির অভাবে এখন তাদেরকে এক ধরনের সন্দেহের চোখে দেখা হচ্ছে রাজনীতিতে, যে আসলে তারা কি। এবং যেগুলো শুরুর দিকে তাদের যে মানে রাজনৈতিক বক্তব্য বিবৃতি, তারপরে মাঝে কিছু ডিপারচার, এখন আবার জামাত ঘনিষ্ঠ হয়ে একটা জোটে শরিক হওয়া, এগুলো কিন্তু ইভেনচুয়ালি সিগনিফাইজ যে আসলে এটা বেসিক্যালি একটা মানে দক্ষিণপন্থী ডমিনেটেড, ডানপন্থী বা এক্সট্রিম ডানপন্থী ডমিনেটেডই একটা পার্টি, যেখানে অন্যরা যারা তারুণ্যের যেসব যে নেতৃত্ব তারা যারা যুক্ত হয়েছিল, তারা যে আশাবাদ নিয়ে সেখানে গিয়েছিল, তারা ইভেনচুয়ালি তারা
দে এন্ডেড আপ উইথ মানে ডিপ ফ্রাস্ট্রেশন। আপনি দেখেন যে তার কিছু বহিঃপ্রকাশ্য কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে যে আদর্শিকভাবে তারা তারা আসলেই ডানপন্থী চিন্তা, জামাত ঘনিষ্ঠতা তাদের রয়েছে, এবং তারা চিন্তা চেতনার দিক থেকে মোস্টলি তারা কিন্তু এটাকে ধারণ করে। এবং মাঝে যে বক্তব্যগুলো আপনি দেখবেন, সেই বক্তব্যগুলো এক ধরনের যে পলিটিক্যাল রেটরিক বলেন, কিংবা তাদের কৌশল বলেন, কিংবা তাদের নানা ধরনের সার্কামস্টেন্সিয়াল সার্ভাইভালের কারণে বলেন, তারা সেগুলো করেছে। কিন্তু তারা তাদের তাদের যোগ্য মিত্রর সঙ্গে তারা তাদের নির্বাচনী জোট করেছে, এবং এটা কিন্তু তাদের অ্যাক্টিভিটির মধ্য দিয়ে প্রতিভাত হয়েছে। দেখেন যে বেশ কিছু জায়গার মধ্যে এর আগে কিন্তু বলা হয়েছিল, দেখেন কোন জায়গার মধ্যে কিন্তু ট্রান্সপারেন্সি দেখতে পাওয়া যাচ্ছে না। এর আগে কিন্তু বলা হয়েছিল যে উপদেষ্টারা কিন্তু এই জোটের কেউ না, উপদেষ্টারা এই জোটের কেউ না, আসিফ সজীব মাহমুদ ভূঁইয়ার সঙ্গে কোনো সম্পর্ক নাই এনসিপির, কিন্তু এনসিপিতে যুক্ত হয়ে কিন্তু উনি কিন্তু একদম ওভারনাইট কিন্তু উনি হয়ে গেলেন এখানে মুখপাত্র হয়ে গেলেন। তার মানে হচ্ছে যে এনসিপির আপনার আসিফ মাহমুদ, সজীব ভূঁইয়া বলেন বা মাহফুজ আলম বলেন, এনসিপিকে যে একটা আশীর্বাদ পুষ্ট বা অন্তর্বর্তী সরকারেরও স্নেহধন্য একটি রাজনৈতিক দল হিসাবে যে তাদের যে মানে আবির্ভাব এবং তাদের যে যাত্রা, যে সূচনা, সেটার সঙ্গে কিন্তু এনাদের একটা ওতপ্রোত সম্পর্ক ছিল, যেটা হুইচ দে হ্যাভ মানে কি বলে কন্টিনিউয়াসলি ডিনাই। এই ডিনায়ালটাও কিন্তু এক ধরনের তাদের ডাবল স্ট্যান্ডার্ডের বহিঃপ্রকাশ ঘটেছে। আমি মনে করি যে এটা একটা মানে কি বলবো, যে তারা তাদের রাজনৈতিক অবস্থানের দিক থেকে তারা এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার, যেটা মনভাই বলেছেন যে ডেফিনেটলি দে গট এভরি রাইট টু মানে মানে কি বলবো, যে পারসিউ দেয়ার ওন পলিটিক্যাল কোর্স, সেই ব্যাপারে কোনো সমস্যা নাই। তারা যেটা তাদের তাদের জন্য সুবিধাজনক হবে তারা করবেন, কিন্তু এটা প্রমাণ করছে যে তাদের রাজনৈতিক ভিশনের দিক থেকে তারা তাদের উইকনেসগুলো কিন্তু স্ট্যাবলিশ করেছেন, তাদের কনভিকশনের দিক থেকে তারা তাদের উইকনেস প্রমাণ করেছেন, এবং নতুন প্রজন্মের যে প্রত্যাশার জায়গা ছিল এনসিপিকে ঘিরে, যে তারা একটা নব সূচনা করবেন, নতুন কিছু তারা উপহার দিবেন, এবং সেটার মধ্যে যত পেইন্স টেকিং হোক, সেটা যত কষ্টসাধ্য হোক, সেই যাত্রাটা তারা স্বীকার করে কিন্তু তারা এই পথে অগ্রসর হবেন। এখন নির্বাচনী সুবিধাবাদের ভিতরে তারা ঢুকেছেন, এটা সম্পূর্ণভাবে তাদের ভবিষ্যৎ যাত্রাটাকে ফ্রাস্ট্রেট করে দিয়েছে, বিশেষ করে তাদের যারা অনুসারী বা তাদের প্রতি যারা আস্থা রেখেছেন, তাদের প্রতি যারা মানে কি বলে নির্ভর করতে চেয়েছেন, তারা কি অনেকটাই হতাশ হবেন বলে আমি একদম। জহিরুল আলম, যে আপনার কাছে আমার 1 মিনিটের একটা প্রশ্ন থাকবে, যেটি হচ্ছে নিরাপত্তা নিয়ে শঙ্কা জানিয়েছে। এই খুব অল্প কিছুদিন রয়েছে, এর মধ্যে কি আসলে নির্বাচনী পরিবেশ তৈরিতে বা নির্বাচনকে আসলে নিরাপদ করতে, নিরাপত্তা পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরো বেশি ভালো করতে সম্ভব হবে কিনা, আপনি কি বলবেন? সংক্ষেপে শুনবো। নিশ্চয়ই সেটা মানে অসম্ভবের কোনো কাজ নয়। নির্বাচন কমিশন সেটার জন্য দায়িত্বপ্রাপ্ত। নির্বাচনী পরিবেশ রচনার জন্য অন্তর্বর্তী সরকারও প্লেস বাউন্ড, প্রতিজ্ঞাবদ্ধ, তারা নির্বাচনটি করবে। নির্বাচন ছাড়া কোনো গত্যন্তর নেই, নির্বাচনের কোনো বিকল্প নেই। সুতরাং নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক ট্রানজিশন হতে হবে। সুতরাং আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তাদেরকে এক্সট্রিমলি কশাস হতে হবে। কিন্তু বাংলাদেশের যে বর্তমান বাস্তবতা, বিশেষ করে শরীফ ওসমান হাদির উপরে যে আঘাত এলো এবং তার যে হত্যাকাণ্ডের ঘটনাটি সবাইকে কিন্তু একটু আতঙ্কিত করেছে, একটু ভীতিগ্রস্ত করেছে। সেটার ব্যাপারে অন্তর্বর্তী সরকার কঠিনতম যদি পদক্ষেপ না নেয়, তাহলে আস্থার পরিবেশ রচনার ক্ষেত্রে কিছুটা আসলে ব্যাঘাত ঘটবে বা বিঘ্ন ঘটবে। জহিরুল আলম, ধন্যবাদ। আমি হাসান মামুন আপনার কাছে যেতে চাই, একদম সংক্ষেপে নির্বাচনী যে নিরাপত্তা ব্যবস্থা সেটি নিয়ে কি বলবেন? নির্বাচনী তফসিল ঘোষণার পরও কিন্তু পরিস্থিতির অবনতি ঘটতে দেখা যাচ্ছে, যেটা জহিরুল আলম ভাই বললেন। আমরা দুটি ঘটনা দেখেছি, একটা হচ্ছে হাদি হত্যাকাণ্ড, আর একটা হচ্ছে মিডিয়া কার্যালয়ে, দুটি সুপ্রতিষ্ঠিত মিডিয়া হাউসে ভয়াবহ আক্রমণ। যে ধরনের আক্রমণ কিন্তু স্বাধীনতা উত্তরকালে কখনো হয়নি। তো এতে করে পরিস্থিতির এই ধরনের ঘটনায় কিন্তু পরিস্থিতির আরো অবনতির আশঙ্কা আছে। আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ। একদমই শেষ দিকে চলে এসেছি। দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সেনাবাহিনীকে সময় দেওয়ার জন্য। এই ছিল আজকে সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন।